ফার্মগেটে মেট্রো রেলে বিয়ারিং প্যাড পড়ে প্রাণ গেল পথচারীর। ১ বছর আগে সংস্কার তাগিদ দিলেও ব্যবস্থা নেয়নি নির্মাতা প্রতিষ্ঠান। নভেম্বরে শেষ হবে উপদেষ্টা পরিষদের সভা। অনেকেই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় কথা বলছেন। আগে সাহস কোথায় ছিল? প্রশ্ন তথ্য উপদেষ্টার। জোট করলেও ভোট নিজ দলের প্রতীকে, এই ধারায় আপত্তি জানিয়ে ইসিকে বিএনপি চিঠি। শাপলা না দিলে রাস্তায় নামবে এনসিপি। গ্রহণযোগ্য ভোট আয়োজনে মতভেদ ভুলে ঐক্যের তাগিদ রাজনীতিকদের। জুলাই সনদের আইনি ভিত্তি যেন সাংবিধানিক বিধি বাধাগ্রস্ত না করে। ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন কেন নয়? হাইকোর্টের রুল। ২ সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। তেরো সেনা কর্মকর্তার গুমের মামলার শুনানি পিছিয়ে ২৩শে নভেম্বর। বাড়ল শেখ হাসিনা সহ ১১ জনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়ও। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। রাজধানী ফার্মগেটে মেট্রো রেল স্টেশনের কাছে একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। ২.৫ ঘন্টা পর উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হলেও মতিঝিল পর্যন্ত শুরু হতে সময় লাগবে। ঘটনা খুঁত ও দায়ী খুঁজতে তদন্ত শুরুর পাশাপাশি নিহতের পরিবারকে সহায়তার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা। একটি স্লোগান খুব জনপ্রিয় বাংলাদেশে, তা হলো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর এই দুর্ঘটনাটি যদি হত্যার সমতুল্য হয় তাহলে তা আরো বেশি হৃদয় বিদারক। এমনটাই ঘটল রবিবার রাজধানীর ব্যস্ততম ফার্মগেটে। স্বাভাবিক অন্য দিনের মতোই কাজে যাচ্ছিলেন শরীয়তপুরের নড়িয়ার যুবক আবুল কালাম আজাদ। হঠাৎ বজ্রাঘাতের মতোই মস্ত কিছু একটা এসে পড়ল তার মাথায়। সঙ্গে সঙ্গে থেতলে যাওয়া দেহটি পড়ল ফুটপাতে। আর এখানেই জবনিকা তরুণটির সব ভবিষ্যতের, সঙ্গে তার পরিবারের তো বটেই। তেসরা ভাবে আসছে, আইসা ওই লোকের এইখানে লাগছে, লাগার সাথে সাথে ওই লোকটা নিচে পড়ে গেছে। আজকে তার হয়েছে, আরেকদিন আমারও হইতে পারে, আরেকদিনও হইতে পারে। তো এগুলোর দায়বদ্ধতা তো অবশ্যই আছে। আমার তো এখন এই জায়গায় দাঁড়াতে ভয় লাগতেছে, কারণ এখন তো মেট্রো রেল আসে, এখন আবার যে পড়বেন এটা কোন নিশ্চয়তা আছে? এটা সরকারের একটা পদক্ষেপ নেওয়া দরকার দ্রুতভাবে। ঘটনাটি হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করছেন অধিকাংশ সাধারণ মানুষই। করেছেন বিক্ষোভ। তাদের কথার সঙ্গে অনেকটা মিলে যায় মেট্রো রেলের এমডির বক্তব্য। তিনি বলেছেন ১ বছর আগেই আরও একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে নির্মাতা প্রতিষ্ঠানকে সতর্ক করলেও তারা কোনো ব্যবস্থাই নেয়নি। ঘটেছে, এটা তো অ্যাক্সিডেন্ট, ওটা ইনভেস্টিগেশন করা ছাড়া বলা যাবে না, ঠিক আছে? তারপরে আমরা সব ইনভেস্টিগেশন করতেছি এবং সমস্তগুলি চেক করা হচ্ছে। আমরা যদি সমাধান না করতে পারি, বাইরে থেকে এক্সপার্ট আছে। এ ঘটনার পর বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। স্বভাবতই ভয়াবহ দুর্ভোগে পড়েন এই বাহনটিতে চলাচলকারী যাত্রীরা। আটকা পড়েন বিভিন্ন স্টেশনে। পরবর্তীতে উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলাচল স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে বলে জানায় কর্তৃপক্ষ। দুর্ঘটনার খবর পেয়ে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ঘটনাস্থলে গিয়ে তদন্তের পাশাপাশি নিহতের পরিবারকে সহায়তার ঘোষণা দেন। যে এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রধান হবেন ঢাকা মেট্রোর আগের যে ম্যানেজিং ডিরেক্টর এবং বর্তমানে আমাদের সেতু সচিব। গত বছরের 18 সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রো রেলের আরেকটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়লে কেউ হতাহত না হলেও 11 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। কিন্তু তারপরও নেওয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। আর এরই মধ্যে ঘটল পথচারীর মৃত্যুর ঘটনা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে নিহত আবুল কালাম আজাদের শরীয়তপুরের বাড়িতে এখন শোকের মাতম। দিশেহারা পরিবারটি চোখে মুখে কেবলই অন্ধকার দেখছে। অবুঝ 2 সন্তান এখনও জানে না তারা কি হারিয়েছে। প্রশাসনের পাশে থাকার আশ্বাসও পরিবারটিকে দিতে পারছে না কোনো সান্ত্বনা। ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। ফেসবুক স্ট্যাটাসের ঠিক 13 ঘন্টা পর জীবন থেকে সত্যি সত্যিই পালালেন শরীয়তপুরের আবুল কালাম আজাদ।
আল্লাহ গো কি কর্ম আমরা এখন কি কইমু জান্নাত কেন দিতে পারবেন আল্লাহ রে। আবুল কালাম আজাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে নারায়ণগঞ্জে একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা করতেন। সে সুবাদে পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জেই। ব্যবসার কাজে রবিবার সকালে তিনি ঢাকায় আসেন। দুপুরে ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড পড়ে থেতলে নিভে যায় জীবন প্রদীপ। গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া ঈশ্বর কাঠিতে এখন শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চলে যাওয়ায় দিশেহারা সবাই। অবুঝ দুই সন্তান হয়তো এখনো বুঝে উঠতেই পারেনি কি হারিয়েছে তারা। ওর প্রিয় সংসারটা নির্ভর করে। আজকে ওই দুনিয়াতে নাই, ওর আরেকটা ভাই ডুবাইতে মারা গেছে। ওরা 4টে ভাই, বাবা নাই মাও নাই। এই সংসার নির্ভর করে দুগা বাচ্চা ছোট ছোট বাইরও ওনার উপরে নির্ভর। সংসারটা চলবো কেমনে? সরকার আর কি করবো, বাচ্চা দুটি বাঁচবো কেমনে, ফ্যামিলিটি বাঁচবো কেমনে, এটা নির্ধারিত দিতে হইব সরকার। উপজেলা প্রশাসন ভবিষ্যতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে। আমরা উপজেলা প্রশাসন থেকে তার শোক সন্তপ্ত পরিবারের খোঁজখবর রাখছি এবং তার যদি তার পরিবারের যদি ভবিষ্যতে কোনো ধরনের কোনো মানবিক সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা সেই আবেদনও আমরা বিবেচনা করব। ফেসবুক স্ট্যাটাসের মতোই জীবন থেকে হয়তো পালিয়েছেন আবুল কালাম আজাদ, কিন্তু রাষ্ট্রের কাছে রেখে গেছেন প্রশ্ন, অনিরাপদে বাড়ন্ত শহরে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা কোথায়? ডিবিসি নিউজ ডেস্ক। মেট্রো রেলের বিয়ারিং প্যাডগুলো মানসম্মত নয়, মাত্র কদিন আগেই এমন রিপোর্ট দিয়েছিলেন বুয়েটের বিশেষজ্ঞরা। তবে কি এই রিপোর্টকে পাত্তাই দিল না মেট্রো রেল কর্তৃপক্ষ? এমন প্রশ্ন উঠতেই পারে। এছাড়া বিজয় সরণি মোড় থেকে কারণ বাজার পর্যন্ত যে 3টি বাঁক রয়েছে সেগুলোকে সার্বক্ষণিক নজরদারি পরামর্শ দেওয়া হয়েছিল, সেটিও কি মানা হয়েছে? জবাব না দিয়ে অনেকটাই দায় এড়িয়েছেন প্রতিষ্ঠানটির এমডি। মাত্র 1 মাস আগে 1 সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির জন্য 10 মিনিট বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। তখন বুয়েট বলেছিল বিয়ারিং প্যাডগুলো মানসম্মত নয়। তবে এরপর কি করেছে কর্তৃপক্ষ? কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? এমন প্রশ্ন চারিদিকে। আর গেল বছরের 18 সেপ্টেম্বর ফার্মগেটে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তবে ওই ঘটনায় কেউ হতাহত হননি। ট্রেন চলাচল বন্ধ ছিল 11 ঘন্টা। ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছিল। তারপর বছর পেরোতেই রবিবার দুপুরে একই জায়গায় আবারও বিয়ারিং প্যাড খুলে পড়ল। এবার 80 কেজি ওজনের ওই বস্তু পড়ে এক যুবকের মৃত্যু হলো। মর্মান্তিক বিষয়টি এখন দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এ নিয়ে ডিবিসি নিউজকে বুয়েটের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক অধ্যাপক ডক্টর সৈয়দ ইশতিয়াক আহমেদ অভিযোগ করেন, প্রথমবার পড়ার পর ত্রুটি ধরা পড়লেও তা নজরদারিতে আনা হয়নি। পরে বোঝাই গেল যে ডিজাইনের ত্রুটি আছে, সেটা তো সেইটাকে ট্যাকেল করার মতো তো কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি, নালে তার এই ঘটনা ঘটতো না। প্লাস যে রেগুলার ইন্সপেকশন, যেহেতু এই দুটো বাকি আমরা দেখছি যে এখানে একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে, এই দুটো জায়গা তো একটা কড়া নজরদারিতে রাখা উচিত ছিল বলে আমি মনে করি। এদিকে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমডি ফারুক আহমেদ অবশ্য দাবি করেছেন নিয়মিত তদারকি হয় মেট্রো রেল। এটি নিছক একটি দুর্ঘটনা। আগে পড়েছিল কোনো এক সময় গত বছর 18 সেপ্টেম্বরে 2024, ঠিক আছে? তখন ওটা গাড়ির উপরে পড়েনি, কিছু না, শুধু নর্মালি পড়েছে। এটা তো অ্যাক্সিডেন্ট, ওটা ইনভেস্টিগেশন করা ছাড়া বলা যাবে না, ঠিক আছে? তদারকি করা হয়, সবই করা হচ্ছে, ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটার যে চেক করা দরকার ওটাও করা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, ঘটনা বা দুর্ঘটনা যাই হোক, এমন ঘটনা আর দেখতে চায় না মানুষ। এটি কার দোষে ঘটলো তা খুঁজে বের করে তাদের শাস্তি অবশ্যই হতে হবে, এমনটাই দাবি উঠেছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নভেম্বরে শেষ হয়ে যাবে উপদেষ্টা পরিষদের সভা। যা করার তা এরই মধ্যে করতে হবে, এ কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী বা বিভিন্ন পরিচয় টকশোতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন। গত 15 বছরে ওই সাহস কোথায় ছিল জানতে চান তথ্য উপদেষ্টা। গণমাধ্যম সংস্কার কমিশনের 23টি প্রস্তাবের বেশিরভাগই এ বছরের মধ্যে বাস্তবায়নের আশ্বাস তার। রাজধানীর সেগুনবাগিচায় রবিবার দুপুরে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU। এতে অংশ নেন তথ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ সাংবাদিকরা। এ সময় সাংবাদিকদের সঠিক বেতন ভাতা নিশ্চিতে কাজ চলছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আমরা চাই যে আমাদের যারা ইয়াং ছেলে মেয়ে যারা ইয়াং জার্নালিস্ট জয়েন করছেন তারা যাতে একটা রিসেন্ট বেতন পায়। আমাদের খুব বেসিক বেতনটা বাড়ানোটা খুবই জরুরি। গণমাধ্যম সংস্কার কমিশনের অধিকাংশ প্রস্তাব চলতি বছরের মধ্যেই বাস্তবায়নের আশ্বাস দেন তথ্য উপদেষ্টা। জানান নভেম্বরেই শেষ হয়ে যাবে উপদেষ্টা পরিষদের সভা। তার মধ্যে মোট 23টি প্রস্তাবনা ছিল আশু করণীয়, যেটা এই গভর্নমেন্টের যে সময়সীমা আছে এর মধ্যে করা সম্ভব। যে জিনিসগুলো করা হবে ক্যাবিনেটেই করতে হবে, নভেম্বরের পরে আর করতে পারবো না, কারণ নভেম্বরেই হয়তো ক্যাবিনেট ক্লোজড হয়ে যাবে, ক্যাবিনেট মিটিংটা। এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নেবে এবং নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরে স্বভাবত আর ক্যাবিনেট বসে না। এ সময় গণহারে পত্রিকার অনুমোদন, প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন হার নিয়েও কথা বলেন তিনি। আমরা যে প্রচার সংখ্যাটা কমানোর পক্ষে আর বিজ্ঞাপনের হার বাড়ানোর পক্ষে। শুধু রাজধানী কেন্দ্রিক নয়, স্থানীয় পর্যায়ের গণমাধ্যম কর্মীদেরও সঠিক বেতন এবং সুরক্ষা নিয়ে কাজ করার কথা জানান তথ্য উপদেষ্টা। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে। আরপিওর এই সংশোধিত ধারা বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। এ সম্পর্কিত বিধান আগের মতো রাখতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে দলটি। এছাড়া ইসি রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে আরপিও সংশোধন করছে বলে অভিযোগ আরেকটি রাজনৈতিক দল এনডিএম-এর। এদিকে আগামী নির্বাচন পর্যবেক্ষণে আসার আগ্রহ প্রকাশ করেছেন কমনওয়েলথের পর্যবেক্ষকরা। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনীর অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে জোট হয়ে ভোটে এলে দলীয় প্রতীকেই নির্বাচন করার বিধান রাখা হয়েছে। তবে সংশোধনীর সাথে একমত নয় বিএনপি। এতে আপত্তি জানিয়ে রোববার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দলটি। বৈঠক হয় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে। সম্প্রতি পত্রিকান্তরে বিষয়টি বিএনপি জানতে পেরেছে। এতে অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও হতবাক হয়েছে। এই সংশোধনীর সাথে বিএনপি একমত নয়। আমরা এই মাত্র পত্রটি প্রধান নির্বাচন কমিশনের বরাবরে হস্তান্তর করেছি। একই দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম। নতুন যে আইনটা বা আরপিওটা জারি করছে, সেখানে আগে যেটা ছিল যে জোটের যে কোনো মার্কা নিয়ে আমরা নির্বাচন করতে পারতাম, এখন আরপিও অনুযায়ী নিজ দলের প্রতীকে ছাড়া নির্বাচনে অংশ নেওয়া যাবে না, যেটাতে এনডিএম-এর ঘোর আপত্তি আছে। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। পরে ইসি সচিব জানান, আগামী নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাবে সংস্থাটি। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আমার মনে হয় না। আপনারা হয়তো আরো ভালো জানেন আমাদের থেকে যে আসলে কি আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন পরিস্থিতি হয়েছে। আমার বিশ্বাস হয়নি, এবং আপনি যে ভোট কেন্দ্রের কথা বললেন আমি আগামীকালকে জানিয়ে দেব। এদিন বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি-কে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। দলীয় প্রতীক হিসেবে হাতি বরাদ্দ পেয়েছে দলটি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে মতভেদ ভুলে সবাইকে এগিয়ে আসা আহ্বান জানিয়েছেন রাজনীতিকরা। জামায়াত বলছে, দেশের কল্যাণে নির্বাচনী অভিযাত্রা এগিয়ে নিতে হবে, আর জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন চায় এনসিপি। তবে বিএনপি নেতারা বলছেন, সনদের আইনি ভিত্তি দিতে গিয়ে সাংবিধানিক বিধি বাধাগ্রস্ত করা যাবে না। সংঘর্ষের রাজনীতি ছেড়ে ঐক্যের উপর জোর দিয়েছেন তারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের তাগিদ দেয় এনসিপি। যদি বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণ করতে হয়, তাহলে মৌলিক পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে যে জুলাই সনদ, তার পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও জাতির স্বার্থে নির্বাচনী অভিযাত্রা এগিয়ে নেওয়ার কথা জানায় জামায়াত। আর ফেব্রুয়ারি নয়, সম্ভব হলে জানুয়ারিতেই ভোটের পক্ষে গণ অধিকার পরিষদ। একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকার সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। সরকারের কাছে আমরা বলতে চাই, আমরা মনে করি যেহেতু জুলাই সনদের স্বাক্ষর হয়েছে, ঘোষণাপত্র হয়েছে, নির্বাচনের বিলম্ব নয়, ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতে নির্বাচন দিন।
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গিয়ে আবেগের বশবর্তী হয়ে যেন সাংবিধানিক বিধি বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে সচেতন থাকার কথা বলেন বিএনপি নেতারা। সংঘর্ষের রাজনীতি পরিহারের আহ্বান তাদের। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই, আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে। সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই, আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি। কারণ অনেকেই আবেগের বশে বলে থাকেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে সে অভিপ্রায়ের অনুবলে শক্তি বলে অনেক কিছু বৈপ্লবিক আদেশ জারি করা যায়। এই বক্তব্য হচ্ছে আবেগী বক্তব্য। ভবিষ্যতে ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেন বক্তারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি জানান, নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। নির্বাচন সামনে রেখে মোবাইল ফোনের সিম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একজন নাগরিকের নামে সর্বোচ্চ 10টি থেকে 7টি সিম ব্যবহার করার সুযোগ থাকলেও তা কমিয়ে সর্বোচ্চ 2টি সিম ব্যবহারের বিধানের চিন্তা করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সব সময় থাকবে। রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে করছি, কি বলে কারোর পোস্টিং করছি। আপনাদের থেকে অনেক সময় অনেক রিকোয়েস্ট আসছে, বাট আমরা তারপরেও ভেরিফাই করে দেখছি। শাপলা প্রতীক পেতে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন সার্জিস আলম। স্বাধীনতা, স্বকীয়তা প্রদর্শন না করতে পারে তাহলে আগামী নির্বাচনে তাদের উপরে আমরা আস্থা রাখতে পারবো না। যদি প্রয়োজন হয় যদি এনসিপিকে শাপলা প্রতীক পেতে রাজপথে রাজনৈতিকভাবে কর্মসূচিতে যেতে হয়, তাহলে এনসিপি একই সাথে ওই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনে যাবে। ওমরা পালন করতে নভেম্বরের শেষ দিকে লন্ডন থেকে সৌদি আরব যেতে পারেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে ওমরার শেষে তিনি দেশে ফিরবেন কিনা তা নিশ্চিত করেননি দলটির নেতারা। ওমরা পালনের তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। তিনি বলেন, ওমরার শেষে তারেক রহমান সিদ্ধান্ত নেবেন কবে তিনি দেশে ফিরবেন। তার আগে দেশে ফেরা নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন দলের নির্বাচনী কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। তারেক রহমান 17 বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। 2008 সালের সেপ্টেম্বর চিকিৎসার জন্য দেশ ছাড়ার পর থেকেই তিনি সেখানে বসবাস করছেন। আলাদা 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি ও বিএম খায়রুল হকের জামিন কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল জারি করে। একই সঙ্গে সংশ্লিষ্টদের 2 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে উচ্চ আদালত। আইনজীবীরা জানান, 3 মাস ধরে কারাগারে আছেন খায়রুল হক। 5 মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতে পৃথক আবেদন করেন তিনি। গত 24শে জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বর্তমানে জেলে রয়েছে। তার বিরুদ্ধে দুদক মামলা করেছে। এই সব মামলাগুলোয় দুদকের মামলা সহ মাননীয় কোর্ট 2 সপ্তাহের রুল ইস্যু করেছেন। এই রুল 5টি মামলার জন্য একই আদেশ হয়েছে। গুম, শাপলা চত্বর হত্যাসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 4টি মামলার তদন্ত দ্রুত গতিতে সমাপ্তির পথে এগোচ্ছে। এছাড়া 13 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের 2 মামলার শুনানির দিন পিছিয়ে ঠিক করা হয়েছে 23শে নভেম্বর। এ কথা জানিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আর গুমের আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 11 ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
দুটি গুম এবং জুলাই আগস্টের এক হত্যা মামলায় গত 22 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক বর্তমান 15 সামরিক কর্মকর্তাকে। ওই দিনই তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। মামলা তিনটির পরবর্তী তারিখ ধার্য করা হয় 5 নভেম্বর ও 20 নভেম্বর। বর্তমানে এই 15 সেনা কর্মকর্তাকে সেনানিবাসের সাব জেলে রাখা হয়েছে। রবিবার সেনা কর্মকর্তাদের হাজিরার তারিখ পেছানোর আবেদন করে প্রসিকিউশন। 3 দিন পিছিয়ে তা নেওয়া হয় 23 নভেম্বর। আর রামপুরা হত্যাযজ্ঞের মামলায় তারিখ দেওয়া হয়েছে একই মাসের 24 তারিখ। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। পরবর্তী তারিখ যেটা 20 নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে 23 নভেম্বরে পরিবর্তিত হয়েছে। আরেকটি মামলায় আমরা তারিখ পরিবর্তনের আবেদন করেছি, সেটির তারিখ ছিল 5 নভেম্বর, সেটিও পরিবর্তন করে 24 নভেম্বর করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার সবশেষ অগ্রগতির তথ্য তুলে ধরেন তিনি। ওনার বিরুদ্ধে শাপলা চত্বরে যে 2013 সালে যে গণহত্যার অভিযোগ আনা হয়েছিল সেই মামলাটি তদন্তাধীন আছে। আরও যে দুটি মামলা ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের অভিযোগে ওনার বিরুদ্ধে চলছে, সেটি তো আগামী যে তারিখের কথা বললাম, এই 4টি মামলায় ওনার বিরুদ্ধে আছে। এদিন গুমের মামলায় হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে। 11 ডিসেম্বরের মধ্যে মামলার তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সময় প্রার্থনা করা হয়েছে, ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করেছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 78, কুষ্টিয়া 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি কুষ্টিয়া 4 সংসদীয় আসন 78। আজ আমরা সারাদিন ছিলাম কুষ্টিয়া 3 এবং 4-এ। কথা হয়েছে সেখানকার যারা পুনর্নির্বাচন প্রত্যাশী তাদের সঙ্গে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন কুষ্টিয়া 4-এর বিএনপি একজন মনোনয়ন প্রত্যাশী এবং কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি। স্বাগতম আমাদের ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমরা দেখেছি এই আসনে আরও বিএনপির একাধিক প্রার্থী রয়েছে। নমিনেশনের বিষয়ে আপনি কতটা আশাবাদী এবং আপনি একজন ব্যবসায়ী, পাশাপাশি এলাকায় জনসংযোগ করছেন, কতটা সাড়া পাচ্ছেন? ডিবিসি বাংলা একটি বিখ্যাত অনুষ্ঠান। আপনার এই অনুষ্ঠান আমাকে কথা বলার জন্য আপনার মাধ্যমে ডিবিসি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমি ছাত্র জীবন থেকেই ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত। দীর্ঘ আমার রাজনীতির বয়স প্রায় 30 বছর। তো আমি রাজনীতির পাশাপাশি ব্যবসাও করি। তো বিএনপির দুর্দিনে আমি নিজেও বিএনপি করি এবং সার্বিকভাবে বিভিন্নভাবে বিএনপিকে আমি সার্ভিস দিয়েছি। এটা আমার একটা আদর্শ। তো আমি আশাবাদী, আমি এলাকাতে যেভাবে কার্যক্রম পরিচালনা করেছি, এলাকার বেকারত্ব, এলাকার বিভিন্ন ডেভেলপমেন্টে আমার যে কার্যক্রম আছে, তো তার প্রেক্ষিতেই এলাকার মানুষের একটা দাবি যেন আমি রাজনীতিতে আসি। এলাকার মানুষের দাবি পূরণের জন্যই মূলত আমার রাজনীতিতে আসা। এবং আমি বিশ্বাস করি দল আমার উপর আস্থা রাখবে এবং আমাকে নমিনেশন দিবে এবং আমি এই আসনটি একটি অন্যরকম বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিতে পারবো। সেক্ষেত্রে যদি ধরেন দল আপনাকে মনোনয়ন দিল না, সেই ক্ষেত্রে আপনি কি যাকে দিবে তার সাথে কাজ করবেন কি এবং বিজয়ের বিষয়ে আপনি কতটা কাজ করবেন? দেখুন, আমি মূলত রাজনীতি করি বিএনপির। আমি কিন্তু এমপি হওয়া বা নমিনেশন পাওয়ার রাজনীতি করি না। তো আমি যেভাবে ছোটকাল থেকেই দলের প্রতি আনুগত্য, দলের বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত, আমি বিশ্বাস করি দল আমাকেই দিবে। তারপরেও দলীয় প্রধান জনাব তারেক রহমান আমাকে যে নির্দেশনাই দিবে আমি সেটা মাথা পেতে নিব এবং আমার জীবন দিয়ে হলেও সেটা আমি উন্নয়ন সাধন করব। আপনার এই দুইটা আসনে এবার খোকসা এবং কুমারখালী আমরা দেখেছি এটা তাঁত শিল্পের একটা এলাকা এবং এখানে অপার সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনাটা এখন ধীরে ধীরে আমরা দেখছি কমে যাচ্ছে। আপনি যদি জয়ী হন সেক্ষেত্রে আপনি এই বিষয়টা নিয়ে কতটা কাজ করবেন? বাংলাদেশে একসময় এই কুমারখালী তাঁত শিল্পের জন্য বিখ্যাত ছিল। শুধু তাই নয়, কুষ্টিয়া জেলার কুমারখালীকে বাদ দিলে কুষ্টিয়ার তেমন কিছুই থাকে না। কারণ এখানে শুধু তাঁত শিল্পই না, এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দীর্ঘদিন এখানে বসবাস ছিল, লালন শাহের এখানে বসবাস ছিল, মীর মোশাররফ, কাঙাল হরিনাথ। কুষ্টিয়াতে বিখ্যাত মানুষের জন্ম। তারই প্রেক্ষিতে তাঁত শিল্প একটু বিখ্যাত ছিল। কিন্তু বিগত 15 বছর সরকারের শোষণ নিপীড়নের মধ্যে এই শিল্পের দিকে তেমন একটা নজর দেওয়া হয়নি। আমার একটা ইচ্ছা আছে এই তাঁত শিল্পটাকে, যে আগের যে একটা সুনাম ছিল,
এটাকে একটা ছাতার মধ্যে এনে এই শিল্পটাকে শুধু বাংলাদেশ না একটু বিশ্ববিখ্যাত করার চেষ্টা করব। শুধু তাঁত শিল্প না, এই এলাকাতে শিক্ষা, এই এলাকার কর্মসংস্থান, এই এলাকাতে চিকিৎসা, বিভিন্ন সেক্টরে আমি ধরে ধরে মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেশনায়ক তারেক রহমান তরুণদের কথা বলছেন, বারবার নারীদের কথা বলছেন, উন্নয়নের কথা। আপনার এই আসনে নারী ভোটারও প্রায় পাশাপাশি, এবং আপনি এই তাদের উন্নয়নের জন্য কি ভাবছেন, তাদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন? দেখুন, আমাদের আরও 2 বছর আগে জনাব তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন। তার 24 নম্বর নাম্বারেই উনি শুধু নারীদের কথা বলেছেন, কারণ উনি বিশ্বাস করেন এই দেশের অর্ধেক নারী, আর যে জাতি নারীকে সম্মান করতে জানে না, নারীকে মূল্যায়ন করতে পারে না, সেই জাতি কিন্তু সামনের দিকে এগোতে পারে না। এই জন্য তার প্রেক্ষিতেই ওনার নির্দেশনা মোতাবেক আমরা বেশ কিছুদিন নারীদের সমাবেশ করছি, যেটা স্বাধীনতার পরে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল করেনি। তো নারী মানে কি? নারী সন্তান জন্মগ্রহণ দেয়। একটি দেশ এগোনোর একটি কথা আছে যে আমাকে যদি একটি শিক্ষিত মা দাও, আমি আপনাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। শুধু মাদের মূল্যায়নই না, শুধু শিক্ষা এবং মেয়েদের মূল্যায়নের পাশাপাশি আমার একটি টার্গেট আছে যে আমাদের এলাকায় অনেক রিক্সা চালক আছে, তার বউ 3 বেলা ভাত রান্না করে। অনেক চাকরিজীবী ব্যবসায়ী আছে যাদের বউরা শিক্ষিত, বাট 3 বেলা তাদের রান্না করেই এই সময়টা নষ্ট হয়ে যায়। আমি যদি নির্বাচিত হতে পারি, এবং আমি যদি নির্বাচিত নাও হতে পারি, আমার সামনের দিকে একটি বড় টার্গেট আছে যে একটি ছাতার মধ্যে মেয়েদেরকে এনে তাদেরকে সেলাই মেশিন থেকে শুরু করে বিভিন্ন হস্তশিল্প তাদেরকে কাজে লাগাবো, এবং ক্ষুদ্র শিল্পের মাধ্যমে এই দেশকে একটা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনাকে দেখেন, গতকালকে আমি আর আমার এই নিজ বাসভবনে একটি ধন্যবাদ আমাদের ডিবিসির সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম আজকে কুষ্টিয়া 4 আসনে, আগামীকাল আমরা থাকবো চুয়াডাঙ্গার 2টি আসনে। আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকুন। 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। দুপুর 2টার দিকে সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন। পরে মূল গেটের তালা ভেঙে কোষাধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলমকে অবরুদ্ধ করে দাবি তুলে ধরেন। সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যবস্থার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ক্যাম্পাসকে মাদক ও ফ্যাসিবাদ মুক্ত করে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলাই মূল লক্ষ্য বলেও জানান তিনি। রাজধানী বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনের বগি থেকে 8টি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও গান পাউডার উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় 4 জনকে আটক করা হয়েছে। বেলা 11:15টার দিকে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগির ক্যাবিনে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রলি ব্যাগে এসব অস্ত্র পাওয়া যায়। আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় বিমানবন্দর স্টেশনে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বনলতা এক্সপ্রেসের ট্রেনের একটি বগি তল্লাশি করে 8টি বিদেশি পিস্তল, 16টি ম্যাগাজিন, 26 রাউন্ড অ্যামুনিশন, প্রায় 2.5 কেজি গান পাউডার এবং 2 কেজির বেশি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়। জড়িত সন্দেহে 4 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। লাল কার্পেট টেনেচে সবাইকে অবাক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ট্রাম্প তার স্বতন্ত্র ক্যাম্পেইন স্টাইল নাচ পরিদর্শন করেন। ধীরগতির এয়ার পাঞ্চ ও হিপ সোয়েপ সহ হাওয়াই 5 ও সুরের সঙ্গে তিনি নাচ করেন। তার সাথে নাচে অংশ নেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নাচ শেষে 2 নেতা হাত মেলানো ও আলাপচারিতায় মেতে ওঠেন। উপস্থিত কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিরা মুহূর্তটি ধারণ করতে ব্যস্ত ছিলেন। একে 2 দেশের নেতাদের মধ্যে কূটনৈতিক বন্ধুত্বের অপ্রচলিত ইঙ্গিত হিসেবেও দেখছেন অনেকেই। মালয়েশিয়ায় শুরু হয়েছে 3 দিনের 47তম আসিয়ান সম্মেলন। যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সই করেছে থাইল্যান্ড, কম্বোডিয়া। বাণিজ্য যুদ্ধ, সীমান্ত সংঘাত সহ নানা বিষয়ে আলোচনা হবে সম্মেলনে। থাকছে চীন যুক্তরাষ্ট্র সাইডলাইন বৈঠকও। শীর্ষ সম্মেলনে কম্বোডিয়া থাইল্যান্ড সীমান্ত সংঘাত বন্ধ নিয়ে চুক্তি সই হয়েছে, আর এতে মধ্যস্থতা করেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক হ্রাস, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার, যুদ্ধ নিয়ে বৈশ্বিক মানবিক সংকট, মিয়ানমারে বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট প্রভাবও গুরুত্ব পাচ্ছে এ সম্মেলনে। 4 এজেন্ডা নিয়ে অনুষ্ঠিত হলো বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা। সভায় পুরো অংশ জুড়েই ছিল বাফুফের গঠনতন্ত্র সংশোধন।
আবারও এক ছাদের নিচে বাফুফের সদস্যরা। নির্বাচিত কমিটির 1 বছর পূর্তি উপলক্ষে একই দিন হয়েছে বাফুফের ৫ম কার্যনির্বাহী সভা, যেখানে সশরীরে উপস্থিত ছিলেন 16 জন আর অনলাইনে যুক্ত ছিলেন 2 জন। প্রায় 4 ঘন্টা ব্যাপী এই বৈঠকে আলোচনা হয় মোট 4 এজেন্ডা নিয়ে। সভার বেশিরভাগ সময় জুড়ে আলোচনা হয়েছে গঠনতন্ত্র সংশোধন নিয়ে, পাশাপাশি আলোচনা হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপ ও এফসির সভাপতির আগমন নিয়ে। বাফুফের 1 বছরের সফলতা নিয়ে আলোচনা হলেও আলোচনা হয়নি 1 বছরের অপ্রাপ্তিগুলো নিয়ে। এছাড়া সভায় কোচ হ্যাভিয়ার কাবরেরার ভবিষ্যৎ নিয়েও আসেনি কোনো সিদ্ধান্ত। আমাদের এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয় নাই, কারণ এটা সম্পূর্ণ কিন্তু ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির ব্যাপার। কিন্তু তারপরেও ইচ্ছা করলে আমাদের বডির যে কেউ কোনো আলাপ এটা তুলতেই পারত, কিন্তু কেউ কখনো এইসব ব্যাপারে কোনো আলাপ আলোচনা আমাদের হয় নাই। মেয়েদের সাবজয়ের 1 বছর পূর্ণ হতে চলল, তবে নারী দলের আর্থিক পুরস্কারের অর্থ এখনো বুঝে দেয়নি বাফুফে। সভায় এই বিষয় নিয়েও আসেনি কোনো সিদ্ধান্ত। আমরা মেয়েদেরকে পর্যাপ্ত পরিমাণে সুবিধা দেওয়ার জন্য তারা আমাদেরকে রেজাল্ট দিচ্ছে, এবং এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে তাদের ব্যাপারে আমরা কিন্তু মন মানসিকতা তাদেরকে কিভাবে সন্তুষ্ট করা যায়। 23 নভেম্বর এফসির সভাপতি সালমান বিন ইব্রাহিম ঢাকায় আসবেন। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।